পরমাণুর মডেল। মডেল কি? মডেলের ঠিক বাংলা হচ্ছে নমুনা। নমুনাটা কি? এই যে আমরা একটা পরমাণুর কথা বললাম, পরমাণু হচ্ছে একটা পদার্থের ক্ষুদ্রতম অংশ। এই ক্ষুদ্রতম অংশকে ভাগ করলে আবার ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়। এই তিনটি হচ্ছে তার স্থায়ী কণিকা। এই তিনটি স্থায়ী কণিকা কিভাবে অবস্থান করে, কে কোথায় অবস্থান করে, এই সামগ্রিক বিষয় নিয়ে যে কতগুলো নীতিমালা রয়েছে, সেই নীতিমালাকে আমরা বলি পরমাণুর মডেল। এই পরমাণুর মডেল নিয়ে কিন্তু অনেক বিজ্ঞানী কাজ করেছেন। তার মধ্যে দুইজন বিজ্ঞানী খুবই উল্লেখযোগ্য কাজ করেছেন। তার মধ্যে আমরা একজনকে বলতে পারি রাদারফোর্ড, একজনকে হচ্ছে নিলস বোর। আজকে আমরা এই রাদারফোর্ড এবং নিলস বোরের পরমাণুর মডেল সম্পর্কে আমরা জানবো। রাদারফোর্ড পরমাণুর মডেলে কি কি কার্য দিয়েছিলেন? এই যে পরমাণু, পরমাণু হচ্ছে দেখতে গোলাকার। এই পরমাণুর প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র রয়েছে, কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বা কেন্দ্রের মধ্যে পরমাণুর দুইটা কণিকা, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক কণিকা এবং নিউট্রন হচ্ছে নিরপেক্ষ কণিকা। এবং পরমাণুর বাইরে কক্ষপথের মধ্যে ইলেকট্রন বা ঋণাত্মক কণিকা অবস্থান করে। যেটা আমাদের ধনাত্মক কণিকা তাকে আমরা প্লাস দিয়ে চিনবো, আর যেটা ঋণাত্মক কণিকা সেটাকে আমরা মাইনাস দিয়ে চিনবো, এবং যেটা নিরপেক্ষ সেটাকে আমরা কোনো চিহ্ন দিব না। আমরা ধনাত্মক কণিকা যেটা নিউট্রন, প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করব, এবং নিরপেক্ষ যেটা নিউট্রন এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব, এবং যেটা ঋণাত্মক কণিকা ইলেকট্রনটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব। আমরা দেখবো ই লিখে উপরে মাইনাস দেওয়া হচ্ছে, আমরা বুঝবো এটা হচ্ছে একটা ইলেকট্রন। পি লিখে আমরা দেখবো উপরে প্লাস দেওয়া আছে, আমরা বুঝবো এটা প্রোটন, এবং এন লিখে কিছু দেওয়া নাই, আমরা বুঝবো কি এটা হচ্ছে নিউট্রন। রাদারফোর্ড বলতেছেন পরমাণুর একটা নির্দিষ্ট কেন্দ্র রয়েছে, কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর যে ধনাত্মক এবং নিরপেক্ষ কণিকা প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, এবং পরমাণুর কক্ষপথে বা কেন্দ্রের বাইরে কক্ষপথের মধ্যে ইলেকট্রন অবস্থান করে। রাদারফোর্ড আরো বলছেন যে পরমাণুর ভেতরের অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা, আর নিউক্লিয়াসটা হচ্ছে সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র এবং নগণ্য, এবং তার সমগ্র ভর হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে কত? শূন্য। সুতরাং প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে কোনো একটা পরমাণুর ভর। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক কণিকা প্রোটন এবং নিরপেক্ষ কণিকা নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর মোট ভর। রাদারফোর্ড বলছেন যে পরমাণুর এই যে কেন্দ্র রয়েছে, কেন্দ্রের মধ্যে প্রোটন রয়েছে এবং বাইরে ইলেকট্রন রয়েছে। এই প্রোটনকে বা কেন্দ্রকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে, ইলেকট্রনগুলো যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো, পৃথিবী, মঙ্গল, শুক্র, বুধ, এই যে গ্রহগুলো ঘুরতে আছে, তদ্রুপভাবে ইলেকট্রনগুলো তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবিরাম ঘুরতে থাকে। এজন্য উনার এই যে সূর্যের সঙ্গে তুলনা করে এই মডেলকে উনি উপস্থাপন করেছেন, এজন্য এই মডেলকে কিন্তু সৌর মডেল নামেও কিন্তু আখ্যায়িত করা হয়। রাদারফোর্ড আরো বলছেন যে একটা পরমাণুর কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে, প্রোটনের সংখ্যা যেটা প্লাস পি, এবং ইলেকট্রনের সংখ্যা যে কয়টা ইলেকট্রন থেকে ই মাইনাস সমান। অর্থাৎ ধনাত্মক কণিকা প্রোটন এবং ঋণাত্মক কণিকা ইলেকট্রন এর পরিমাণ সমান। এবং এই প্রোটন এবং ইলেকট্রন একটা কি করে, একটা আকর্ষণ বল অনুভব করে। যেহেতু তাদের পরিমাণ সমান, সুতরাং তাদের আকর্ষণের পরিমাণও সমান। আকর্ষণের পরিমাণ সমান হওয়ার কারণে তারা কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী যে একটা বল, এই বলটাকে আমরা সমান হিসেবে জানি। এর জন্য সামগ্রিকভাবে একটা পরমাণুকে বলা হয় স্থির অবস্থায় আছে। অর্থাৎ সামগ্রিকভাবে কোনো একটা পরমাণু যদি তার মধ্য থেকে ইলেকট্রন কে সরানো না হয় অথবা ইলেকট্রনকে দেয়া না হয়, যদি ইলেকট্রন এবং প্রোটনের পরিমাণ সমান থাকে, তখন পরমাণু স্থির থাকে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা চারটা বিষয় পেলাম। প্রথম বিষয় ছিল কি, পরমাণুর একটি কেন্দ্র রয়েছে, কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, আর ইলেকট্রন বাইরে একটা বৃত্তাকার কক্ষপথের মধ্যে অবস্থান করে, এবং তার কেন্দ্রকে অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আমরা আরো জেনেছিলাম যে যেহেতু ইলেকট্রনের ভর হচ্ছে শূন্য বা আপেক্ষিক ভর, এবং প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে কোনো একটা পরমাণুর মোট ভর, এবং পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অধিকাংশ জায়গা থাকে কি শূন্য বা ফাঁকা অবস্থায় থাকে। এবং আমরা রাদারফোর্ডের মডেল থেকে আরেকটা বিষয় জেনেছি যে কেন্দ্রের মধ্যে যে কয়টা প্রোটন থাকে তার বাইরে বৃত্তাকার কক্ষপথে ঠিক সে কয়টা ইলেকট্রন ঘুরতে থাকে। আমরা এখান থেকে আরেকটা বিষয় জেনেছি যে যে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। মানে কেন্দ্রমুখী একটা আকর্ষণ বল এবং বহির্মুখী একটা আকর্ষণ বল, দুইটা বলই কিন্তু সমান সমান। তারা একে অপরকে আকর্ষণ বল দ্বারা টানতে থাকে, এবং এই বল সমান হওয়ার কারণে
আমরা জানলাম যে একটা পরমাণু সামগ্রিকভাবে স্থির অবস্থা থাকে বা চার্জ শূন্য অবস্থা থাকে। আমরা এখান থেকে যেহেতু রাদারফোর্ড কি করেছেন, সৌরজগতের সিস্টেমের সঙ্গে তুলনা করেছেন, এজন্য এটাকে সোলার সিস্টেম বা সৌর মডেল হিসেবেও আমরা ডাকতে পারি। রাদারফোর্ডের পরে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণু সম্পর্কে আরেকটি মডেল প্রকাশ করলেন, এবং ম্যাক্সওয়েল নামে আরেকজন বিজ্ঞানী পরমাণু মডেল সম্পর্কে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। ওনাদের এই পরমাণু মডেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যখন তারা প্রকাশ করলেন গবেষণা সাপেক্ষে, তখন দেখা গেল রাদারফোর্ডের মডেলের অনেকগুলো তথ্যপাত্রের মধ্যে বা স্বীকার্য সমূহের মধ্যে কিছু সংশোধন বা ভুলের অবতারণা দেখা গিয়েছে, যেগুলো আসলে বাস্তবে বিষয়টা মিলছে না। তখন যে বিষয়গুলো আমরা রাদারফোর্ডের মডেল থেকে ভুল ত্রুটি আমরা বের করতে পারলাম, সেগুলিকে আমরা বলবো রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা কি? প্রথমত বিজ্ঞানী নিলস বোর যখন আসলেন, তখন আইসা একটা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কয়টা কক্ষপথ থাকবে এ সম্পর্কে ধারণা দিলেন। মানে একটা কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে। রাদারফোর্ড শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন যারা রয়েছে হাইড্রোজেনের কক্ষপথ সম্পর্কে তিনি ধারণা দিতে পেরেছিলেন। কিন্তু যারা হিলিয়াম, লিথিয়াম, এই যে সোডিয়াম, পটাশিয়াম, আর্গন ইত্যাদি মূল রয়েছে, তাদের যে 15টা, 20টা, 30টা করে ইলেকট্রন রয়েছে, তাদের কক্ষপথ কেমন হবে, কোন কক্ষপথে কয়টা থাকবে, এই সম্পর্কে রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাহলে দেখা গেল যে বোরের মডেল অনুযায়ী রাদারফোর্ডের এই পরমাণুর মডেলের তা সঠিক নয়। উনি শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের ব্যাখ্যা দিতে পেরেছিলেন। এবং উনি যে পরমাণুর যে কি রয়েছে, একটা মডেল রয়েছে, মডেলের কি রয়েছে, একটা নিউক্লিয়াস রয়েছে, বাইরে কক্ষপথ রয়েছে, এই নিউক্লিয়াস থেকে কক্ষপথের যে দূরত্ব সেটাকে আমরা বলবো পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে তিনি কোনো কথা বলেননি, যে কোন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কত হতে পারে, এটা কিন্তু আমরা রাদারফোর্ডের মডেলের মধ্যে পাইনি। আরেকটা সংশোধনী বা সীমাবদ্ধতা আমরা বলতে পারি যে সূর্য এবং যে গ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু চার্জবিহীন, তাদের মধ্যে কোনো কোনো আধান নেই, হ্যাঁ, বা সামগ্রিকভাবে তারা হচ্ছে চার্জ মুক্ত। কিন্তু এই যে ইলেকট্রন এবং প্রোটন হচ্ছে কি চার্জযুক্ত, তাদের আধান রয়েছে। এই চার্জবিহীন একটা বিষয়ের সঙ্গে কিন্তু চার্জযুক্ত একটা বিষয়ের যে তুলনা, এই তুলনাটা কিন্তু আসলে সঠিক নয়, এটা মানে তুলনা করা উচিত নয়। আমরা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা এখানে আরেকটা সীমাবদ্ধতা পেতে পারি। ম্যাক্সওয়েল বলছেন, যখন কোনো বৃত্তাকার কক্ষপথে কেউ ঘুরতে থাকে, যতই ঘুরবে ততই তার শক্তি হারাতে থাকবে এবং আস্তে আস্তে সে কেন্দ্রে বা নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয়। যেমন ধরেন, এটা হচ্ছে নিউক্লিয়াস, একটা ইলেকট্রন ঘুরছে একটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে, একটা কক্ষপথে ঘুরছে। এই যে ঘুরতেছে, যতই ঘুরবে দেখা যাবে সে আস্তে আস্তে কক্ষপথ ছোট হয়ে আসবে এবং সে শক্তি হারাতে থাকবে। শক্তি হারাতে হারাতে একটা সময় দেখা যাবে সে নিউক্লিয়াসের পতিত হয়ে গেছে। যদি এইরকমটা ঘটে তাহলে তো পরমাণু তার অস্তিত্ব ঠিক থাকবে না। এর জন্য পরবর্তীতে দেখা গেল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে না, তারা ম্যাগ সৃষ্টি করে। এই বিষয়টা আমরা হয়তো পরবর্তী শ্রেণীতে বা উচ্চতর আলোচনায় জানবো। দেখা গেল এই আলোচনা থেকে আমরা জানলাম যে এই যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এই ঘুরতে থাকার তথ্যটাও কিন্তু মোটামুটি একটা নির্ভরযোগ্য তথ্য নয়।